নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তাপস রায় 5 বারের বিধায়ক, 10 বছরের কাউন্সিলর, ছাত্র পরিষদের সভাপতি, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের এআইসিসির মেম্বার, কিছুদিন আগে পর্যন্ত উত্তর কলকাতায় তৃণমূলের সভাপতি। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই তার ঘনিষ্ঠ বৃত্তে রাখেননি। কেন রাখেননি? আমার নিজের একটা ব্যাখ্যা আছে। সোমেন মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কংগ্রেস সভাপতি পদের নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, তখন তাপসবাবু সোমেন মিত্রর পক্ষেই দাঁড়িয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তাপসবাবুর সেদিনকার সেই অবস্থানের কথা ভুলতে পারেননি, তাই তাপসবাবুকে দলে কোঅপ্ট করে তিনি নিয়েছিলেন, কিন্তু তাকে তার যে প্রাপ্য গুরুত্ব, সেই গুরুত্বটুকু তাকে দেননি। তিনি বিদ্যাসাগর, সেটা অবলুপ্ত হয়ে গেছে, বড়বাজারের বিধায়ক ছিলেন, মধ্য কলকাতার এক ওয়ার্ডের 10 বছরের কাউন্সিলর ছিলেন, কিন্তু তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দেন বড়নগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে। তাপসবাবুর দাবি, প্রয়াত সোমেন মিত্র, মুকুল রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় চাননি যে কলকাতার কোনো কেন্দ্র থেকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন। যিনি কলকাতার একটা ওয়ার্ডে 10 বছরের কাউন্সিলর, 2 বারের বিধায়ক, কলকাতার 2টো কেন্দ্রে, 2011 তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হলো বড়নগর থেকে। চৌরঙ্গিতে শিখা মিত্র, তারপরে নয়না, সুদীপ জায়া। কিন্তু তাপসবাবু কলকাতা ছেড়ে উত্তর 24 পরগনা, তাও চুপ করেছিলেন। মনের মধ্যে ক্ষোভ, অভিমান জন্মেছিল, কিন্তু রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। ক্ষোভ আর অভিমানকে বেশি দিন মনের মধ্যে জমে থাকতে দিতে নেই, ক্ষতি হয়। যেদিন 12ই জানুয়ারি ইডি তার বাড়িতে অভিযান চালালো, সেদিনকেই তাপসবাবু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হয়তো সেদিনকেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এনাফ ইজ এনাফ, রাজনীতি আর করব না, করলেও তৃণমূলে করব না। তার 2 মাসের মধ্যেই এই ঘটনাগুলো ঘটল। তাপসবাবু গেরুয়া পতাকা হাতে নিলেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে যে কয়েকজন বিরল প্রজাতির রাজনৈতিক নেতা আছেন, কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন, যাদের একটা গ্রহণযোগ্যতা আছে, তার মধ্যে তাপস রায় অন্যতম। তাপস রায়ের বাড়িতে ইডির অভিযানের পর সমস্ত দলের শীর্ষ নেতারাই বলেছেন যে তারা এটা বিশ্বাস করেন না, সেটা সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী এবং বিজেপির নেতারাও হোক। আমাদের মতো সাংবাদিকদের কয়েকজনও, যারা তাপসদাকে বিগত 2.5 দশক ধরে চিনি, তারাও বিশ্বাস করি না। আর তাপসবাবুর পরিবারের সঙ্গে আমার পরিবারের ব্যক্তিগত সম্পর্ক আছে। তাপসবাবু বেশ কয়েকবার আমার বাড়িতে এসেছেন, আমিও অনেকবার তার বাড়িতে গেছি। 1200 স্কোয়ার ফিটের নিতান্ত আটপৌরে সাদামাটা ফ্ল্যাট, পুত্র বিদেশে কর্মরত, কন্যা মধ্য কলকাতার একটি বেসরকারি স্কুলের ইংরেজির শিক্ষিকা, আর বৌদি রাজনীতি থেকে শতহস্ত দূরে। হয়তো তাপসবাবু তৃণমূল কংগ্রেসের ওই একটা লোকে বলে না 75-25 গল্প, সেই 75-25 গল্পে নিজেকে যুক্ত করতে পারেননি। তিনি মিসফিট তৃণমূলে। সেই জন্য মুখ্যমন্ত্রী যখন বলেন না ইডিকে টার্গেট করে শাহজাহান ঢুকেছিল, যখন বলেন না যে সবুজ বিপ্লবের জনক হচ্ছে বালু, যখন কেষ্টকে বলেন বীরভূমের বাঘ,
তখন তাপস রায় সম্পর্কে একটি শব্দ তিনি উচ্চারণ করেন না। দুর্জনেরা বলেন যে তাপসবাবু তো আর তহবিল সংগ্রহ করতে পারতেন না, সেই গুণটি তার ছিল না, তাই মুখ্যমন্ত্রীও তাকে ব্রাত্যজন করিয়ে রেখেছিলেন। তো তাপসবাবু এত পোরখাওয়া রাজনীতিক তৃণমূল কংগ্রেসের এই অঘোষিত নিয়মটা বুঝতে পারেননি, অনেকে বলছেন, হয়তো তাই। শুনুন, উত্তর কলকাতায় চিরকালই কংগ্রেসের দুর্গ ছিল। আগে তো কলকাতা উত্তর পূর্ব, কলকাতা উত্তর পশ্চিম ছিল, দক্ষিণ কলকাতা ছিল। উত্তর পূর্ব কলকাতাতে দীর্ঘদিন ধরে আগে অশোক সেন, তারপরে দেবী পাল, তারপরে অজিত পাইয়া, একবার মিন্টু শীল জিতেছিলেন, একবার সেলিম জিতলেন, কিন্তু সেই ভোট কাটাকাটির অঙ্কে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জোড়া মোমবাতি চিহ্নে দাঁড়িয়ে উত্তর পশ্চিম কলকাতায় তখন তৃণমূল বিজেপি জোট প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে দিলেন, জোড়াবাগানের মিন্টু শীল জিতে গেল, আর সেলিম জিতলেন 2004 সালে। কিন্তু এবারের ছবিটা আলাদা। ওখানে সংখ্যালঘু ভোট আছে অনেক, কোনো মানে নেই যে সংখ্যালঘু ভোট 100টার মধ্যে 91টা এবার তৃণমূলকে লোকসভায় দেবে। তাপসবাবুর সংখ্যালঘুদের মধ্যে ব্যক্তিগত জনপ্রিয়তা আছে, তাকে কেউ কোনোদিন সাম্প্রদায়িক রাজনীতি করেছেন বলে অভিযোগ তুলবেন না, তিনি বিজেপিতে গেলেও করবেন না। যেদিনকে বিধানসভা থেকে ইস্তফা দিয়ে তিনি তার বাড়িতে আসলেন, সাংবাদিক বৈঠক করলেন, আমি একবার গেছিলাম, তখন দেখলাম বহু সংখ্যালঘু মানুষ ওখানে আছেন এবং তারা তাপসবাবুকে আশ্বস্ত করছেন যে তার পাশেই আছেন। সুদীপবাবু বিগত 10 বছর নিজের কনস্টিটিউয়েন্সি করে নার্স করেননি, ঘর থেকে বেরোনি না, কর্মীদের সঙ্গে যোগাযোগ কম, নিজের মতো করে ভোটবাজি করেন, গ্রুপবাজি করেন, কাউন্সিলরদের একজোট করে নির্বাচনী বৈতরণীটা পেরোবার চেষ্টা করেন। কুণাল ঘোষ যতই তার বাড়িতে গিয়ে চা, ফিশ ফ্রাই, কাজু বাদাম খান না কেন, কুণাল বাবু সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিগত কয়েক মাস ধরে যে কথাগুলো বলছেন সেগুলো তো আর জনমানস থেকে মুছে যায়নি। শব্দ হচ্ছে ব্রহ্ম, একবার মুখ থেকে বেরোলে তার প্রত্যাহার হয় না। তাই এবার হাড্ডাহাড্ডির লড়াই। তাপসবাবুকে বিজেপির দপ্তরে স্বাগত জানালেন শুভেন্দু সুকান্ত, রাহুল সিনহা। রাহুল সিনহা উত্তরীয় পড়ালেন, দৃশ্য খোদিত হলো, তাপস রায় ইন, রাহুল সিনহা আউট। যে সাংবাদিক বৈঠক বুধবার হলো বিকেলে বিজেপির দপ্তরে, সেখানে প্রত্যেকে খুব পরিণত রাজনীতিবিদের মতো কথা বলেছেন, একটা বাড়তি কথা নয়। তাপসবাবুকে তাদের অভিভাবক বলে শুভেন্দু সুকান্ত দুজনেই মেনে নিয়েছেন এবং শুভেন্দু তাপসবাবুকে গুরু বলে মানে, গুরুকে মর্যাদা দিয়ে দলে টেনে নেবে এই বক্তব্যই ছিল তার, তিনি দিয়েছেন। তাপসবাবু সম্ভবত কলকাতা উত্তরের টিকিট পাবেন, কাঁটে কা টক্কর হবে। বিবেক গুপ্তা, নয়না ব্যানার্জি ছাড়া তৃণমূলের যা বিধায়ক আছেন, বাকি 5 বিধায়ক, 4 জন, এখন তো মানিকতলায় নির্বাচন হয়নি, আর যে কাউন্সিলররা আছেন তৃণমূলে, তাদের খুব বিধায়করা আর কেউই সুদীপবাবুকে ওরা পছন্দ করেন না এবং কাউন্সিলরদের সিংহভাগই সুদীপবাবুর কাজকর্মে বীতশ্রদ্ধ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে চাপিয়ে দিলে তারা মেনে নেবেন, আন্তরিকভাবে মানবেন কিনা জানি না, আর ভোটের দিন অন্য খেলা হবে না তার কি গ্যারান্টি আছে? তাপস শব্দের অর্থ কিন্তু আগুন, তিনি বোধহয় উত্তর কলকাতার এবার আগুন পাখি, অনেক হিসেব নিকেশ ওলট পালট করে দেবেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মধুর প্রতিশোধও নেবেন। কথা বলেছিলাম তাপসদার সঙ্গে, শুনে নিন কি বললেন।
তাপসদা, সবার আগে তোমাকে অভিনন্দন যে দীর্ঘ 5 দশকের রাজনৈতিক জীবনের পর তুমি একটা সর্বভারতীয় দলে আবার যোগ দিতে। আমি আবার শব্দটা খুব সচেতন ভাবে বলছি, কারণ যে দলটা তুমি বিগত 2-2.5 দশক ধরে করেছো সেটা নামে সর্বভারতীয় হলে আসলে আঞ্চলিক। রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ তার কোনো অস্তিত্ব নেই। তো এই যে তোমার আবার নতুন করে সর্বভারতীয় দলে ফিরে আসা, এই উপলব্ধিটা কেমন? এই জাতীয়তাবাদ, এই যে শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, এই উপলব্ধিটা তোমাকে কিভাবে আন্দোলিত করছে এই মুহূর্তে? ভীষণ ভাবেই আমার আরো অনেক অনেক আগে আমার এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। আমি সব মিলিয়ে আমি অত্যন্ত সবকিছুতে আমি খুশি এবং আন্দোলিত। আর এই যে কারণে বাংলার রাজনৈতিক কর্মী হিসাবে সেই সময় কংগ্রেসি দাদাদের আচার আচরণ দেখে কংগ্রেসটা ছাড়তে বাধ্য হয়েছিলাম, ঠিক একেবারেই সেই ধরনের কারণেই তৃণমূলটাও ছাড়তে বাধ্য হলাম। তার কারণ হলো যে আমার রাজনীতি করা বা রাজনৈতিক কর্মী, সেটা তো অন্য তার তো কোনো কারণ নেই। এটা আমার একটা প্যাশন, এবং সেটা হচ্ছে একটা মানুষের উপকার করতে পারবো, সমাজের উপকার করতে পারবো, পাশাপাশি নিজের একটুখানি মর্যাদা বৃদ্ধি হবে, এছাড়া আর কিছুই নয়। অন্তত আমার 50-52 বছরের রাজনৈতিক জীবন সেই কথাই বলে। অর্ক, তাপসদা, তোমার 1700 স্কোয়ার ফিটের একটা সাধারণ ফ্ল্যাট, আর এতদিন ধরে কাজ যাই করেছো, ব্যবসা রাজনীতি সব মিলিয়ে হয়তো 2.5 টাকার বেশি, ওই স্থাবর অস্থাবর সম্পত্তি মিলে। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসে তাদেরই গুরুত্ব আছে যারা ওই 75-25 ফর্মুলা মেনে চলে। তাই তুমি এই সত্যটা কেন এতদিনে বুঝতে পারোনি তাপসদা, যে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল, কি করেছে কেষ্ট যিনি বলতে পারেন ওই 75-25-এর গল্প মেনে তোমার পাশে তিনি দাঁড়াবেন না? এই সত্যটা বুঝতে তোমার এতদিন লাগলো কেন তাপসদা? এটা অর্ক, আজকে তুমি এই কথা বলছো, কিন্তু আমি যদি একটু তাড়াতাড়ি আমি করতাম, তাহলে পরে আমি কিন্তু সাবস্ট্যান্সিয়েট করতে পারতাম না যে আমার কারণটা রাজনৈতিক, পিওর পলিটিক্যাল। আর আমার যে ফ্ল্যাটের যে আয়তনটা বললে সেটা 1200-1300। আচ্ছা, সরি, হ্যাঁ 1200-1300। আর আমি তো ওই 75-25-এর গল্প আমি বুঝিও না, আমি জানিও না। আর আমি কখনো ওই যারা 75-25-এর গল্পে যাদের উদ্দেশ্যে বলা হয়েছিল আমি সেই দলে পড়িও না, আর আমাকে তার মধ্যে তো রাখাও হয়নি। এবং সেই জন্যই মুখ্যমন্ত্রী তোমার পাশে দাঁড়াননি, কারণ তুমি সততাকে পুঁজি করে রাজনীতি করো। সেটা আমি এবং আমার পরিবার সত্যি যার পর নাই আহত হয়েছিলাম যে আমার পরিবারের পাশে অন্য সব রাজনৈতিক দল, মানে আমি ফরচুনেট, মানে আমি তাদের কিভাবে আমি তাদেরকে আমি কি বলবো, আমি কৃতজ্ঞতা জানাবো, আমার কোনো ভাষা নেই। বাট আমার এই পুরনো দল, মানে যে দলে আমি ছিলাম, সেই দলের থেকে কেউ বা মুখ্যমন্ত্রী স্বয়ং একবারও খোঁজ নিলেন না বা বললেন না যে ইডি কেন তাপসের বাড়িতে। অথবা এটা হতে পারতো দল আবার জিরো টলারেন্সের কথা বলে অর্ক, তো জিরো টলারেন্সে যদি আমি ইনভলভ থেকে থাকতাম কোনো স্ক্যাম বা দুর্নীতি, তাহলে তো দল আমাকে ডেকে পাঠিয়ে শোকজ করতে পারতো জিরো টলারেন্স পার্টি করাপশনের ব্যাপারে। সেটাও কিন্তু প্রায় 2 মাসে সেটাও তো করেনি, যেটা সাসপেন্ড করা, এক্সপেল করা। তুমি এক্সপ্লেন করো তোমার বাড়িতে কেন তুমি কোনো এই নিয়োগ দুর্নীতির সঙ্গে বা পিএ মেলে, সেটাও তো করেনি। তো এই সবগুলো কিন্তু আমার আমি তো একটা সিনিয়র ওয়ার্কার, পলিটিক্যাল ওয়ার্কার, সেগুলো কিন্তু এই গত 50-52 দিন আমাকে বড় কষ্ট দিয়েছে, আমায় নাড়া দিয়েছে।
তাপসদা, কালকে শুভেন্দু বাবু, সুকান্ত বাবু সবাই একটা কথা বলেছেন, বিশেষ করে শুভেন্দু যেটা বলেছেন যে আমরা কলকাতায় একজন অভিভাবক পেলাম। কতটা আস্থা তোমার উপর থাকলে পরে শুভেন্দু, সুকান্ত বাবু এই কথাটা বলতে পারে? ওদের এই বিশ্বাসের মর্যাদা কিভাবে রাখবে? আমি আপ্লুত, আমি আহ্লাদিত। ওরা যে আমাকে এইভাবে গ্রহণ করেছেন এবং আমাকে এই সকল বিশেষণে ভূষিত করেছেন, আমি যেন তাদের সেই মর্যাদাটুকু যেন আমি রাখতে পারি, এইটুকুনি আমি বলছি। যে বাকি আমার রেস্ট অফ মাই পলিটিক্যাল লাইফ আমি কিন্তু এই বিজেপি পরিবারের সদস্য হিসাবে, ভারতীয় জনতা পার্টি বা মোদিজি পরিবারের সদস্য হিসাবে আমি এই দলকেই বাকি আমার রেস্ট অফ মাই পলিটিক্যাল লাইফ সার্ভিস দেব। আগামী কয়েকদিনের পরিকল্পনা কি? না, সেটা তো নির্ভর করছে আমার দলের নেতৃবৃন্দ, জেলা এবং রাজ্য নেতৃবৃন্দ আমাকে যেভাবে তারা বলবে, পরিচালিত করবেন, আমি সেইভাবেই মুভ করব। এখন অনেক সম্বোধন, সম্ভাষণ বদলে যাবে তাপসদা, অসুবিধা হবে না? জয় শ্রীরাম বলা, ভারত মাতা কি জয় বলা, কি আছে? ব্যক্তিগত যদি কোনো স্বার্থ না থাকে, হ্যাঁ, যদি দুর্বৃত্ত না হই, যদি দুর্নীতিগ্রস্ত না হই, তাহলে কিসের অসুবিধা? ঠিক, মানুষের কাজ যদি করি, আর যদি ইনহিউম্যান না হই, হিউম্যান বিং হিসাবে যদি মানুষের কাজ করি, সেখানে অসুবিধাটা কোথায়? আমার যদি কোনো ব্যক্তি স্বার্থতার মধ্যে আমি চরিতার্থ করতে না চাই, আমি যদি পলিটিক্যাল স্বার্থ থাকে, বাংলার স্বার্থ থাকে, বাংলার বাসিন্দাদের স্বার্থ থাকে, দলের স্বার্থ থাকে, এবং দলের যে ভাবনা চিন্তা তার যদি আমি প্রতিফলন ঘটাবার ক্ষেত্রে আমি যদি ছোট্ট একটা কর্মী হিসাবে আমি যদি কাজ করি, সেই অসুবিধার আমি কোনো কিছু দেখি না, হওয়ার কথা নয়। আগামী দিনের কালকে আমি প্রবীণ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের একটা ব্লগ দেখছিলাম, তাতে খুব সুন্দর একটা শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন, তাপস রায় হলো আগুন পাখি। কিভাবে দেখবে তুমি? এখন আমি এটা কথা বলি, হ্যাঁ অর্ক, তোমরা আমাকে তোমাদের সাংবাদিক জীবনের প্রথম দিন থেকেই আমাকে দেখছো। হ্যাঁ, আচ্ছা, সুমন তার প্রেসিডেন্সি কলেজের ভর্তির পর থেকেই আমার সঙ্গে তার ঘনিষ্ঠতা। আমি তখন আর কি এই মধ্য কলকাতায় ছাত্র রাজনীতিতে আমি দাপিয়ে বেড়াচ্ছি, তো সেই দিন থেকে আমাকে ও চেনে জানে। সাংবাদিক হিসাবেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত সে আমাকে চেনে জানে। সুতরাং এটা তার পর্যবেক্ষণ, এবং আমি তার কাছেও কৃতজ্ঞ। থ্যাংক ইউ তাপসদা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.